হাসপাতালে গীতার কন্যা সন্তানকে কোলে নিয়ে স্মৃতি পেরে পেল স্বস্তিক। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো গিনি সম্পর্ককে ফোন করে বলতে লাগলো, একটা কাজও ঠিকঠাক মতো করতে পারো না, কি করেছো? তখন বলতে লাগলো, কেন? গীতা তো এতক্ষণে শেষ হয়ে গেছে। তখনই বলতে লাগলো, গীতা শেষ হয়ে যায়নি, শেষ হয়ে গেছে তোমার পাঠানো লোকগুলো। ওই লোকগুলি শেষ হয়ে গেছে, ওরা উল্টো মার খেয়ে ওদের অবস্থা খারাপ হয়ে গেছে। তখন ও বলতে লাগলো, গীতা তো এখন হাসপাতালে। তখন বলতে লাগলো, হ্যাঁ গীতা হাসপাতালে, গীতার পেন হচ্ছে সেই জন্য গীতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তোমার গুন্ডারা কোনো কাজ করতে পারেনি। শুনো, তোমাকে একটা কথা বলে রাখি, ওরা কিন্তু সন্দেহ করছে যে গীতারা বস্তিতে যাচ্ছে, গুন্ডারা কি করে জানতে পারলো। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, কিছুতে যেন আমার নামটা সামনে না আসে। এই কথাটা বলতে তখন পিছন থেকে ইলিন চলে আসে। ইলিন এসে বলতে লাগলো, গিনি বৌদি তুমি কার সাথে কথা বলছো? কি সামনে চলে আসবে? তখনই বলতে লাগলো, কেন? লোকের ঘরে আড়ি পাতা কি তোমার স্বভাব? তখনই ইলিন বলতে লাগলো, না আমি আড়ি পাততে আসিনি, আমি এসেছি গীতার খবর দিতে। তখনই বলতে লাগলো, হ্যাঁ গীতাকে যে গুন্ডারা অ্যাটাক করেছে সেটা আমি জানি। এই কথা বলতে ইলিন তখন বলতে লাগলো, তুমি কি করে জানতে পারলে? তোমাকে তো আমরা কেউ বলিনি, তাহলে তুমিও তো নিচে ড্রয়িং রুমে যাওনি, তাহলে তুমি কি করে জানতে পারলে? তখন বলতে লাগলো, আমরা জানতে পেরেছি কারণ আমি উপর থেকে সবটা শুনতে পেয়েছি। এইদিকে হাসপাতালে গীতাকে দেখে ডাক্তার বলতে লাগলো, আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, এই যাত্রায় কিন্তু বেঁচে গিয়েছে, এরপরে কিন্তু ও কিছুতে বাঁচবে না, তাই ওকে সম্পূর্ণ রেস্টে রাখতে হবে। এইদিকে গীতার কথাটা মনে পড়তে থাকে। অন্যদিকে কাকাবাবু তখন বলতে লাগলো, এক্স্যাক্টলি কি হয়েছে বলতো? মেহেক তখন বলতে লাগলো, আমরা বস্তিতে গিয়েছিলাম, আস্তে আস্তে করে সমস্ত কিছু আমরা মনে করানোর চেষ্টা করছি, আর যে মুহূর্তে মনে পড়ে যাবে তখনই হঠাৎ করে কতগুলো গুন্ডে এসে গীতার মাথায় আঘাত করে। আর সেই অবস্থা থেকে আমরা ওকে এখানে নিয়ে এসেছি। পলে তখন বলতে লাগলো, আমার একটা সন্দেহ হচ্ছে তোরা যে বস্তিতে গিয়েছিলি সেই কথাটা কি কেউ জেনে গেছে, না তোরা কাউকে বলে গিয়েছিলি? তখন মেহেক বলতে লাগলো, না আমি তো কাউকে বলিনি। তখন গীতাও বলতে লাগলো, আমিও কাউকে বলিনি। তখনই হঠাৎ করে অঙ্কিত বলতে লাগলো, আমি যখন গীতা বৌদির ঘরে যাচ্ছিলাম তখন গিনি আমাকে দিয়ে জিজ্ঞাসা করেছিল। এই কথাটা বলতে তখন পলয়ের সন্দেহ হয় আর বলতে লাগলো, গিনি যে এই একটা নিচু মনের মানুষ, গিনি যে কোনো মুহূর্তে তার বোনের ক্ষতি করতে পারে। এই ডেকে ডাক্তার বলতে লাগলো, উনাকে কিন্তু আপনারা সম্পূর্ণ রেস্টে রাখবেন। উনি যদি মানসিক আঘাত বা তারপরে কোনো আঘাত পায় তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। তখন মা বাচ্চা কাউকে বাঁচানো সম্ভব হবে না। উনার হাসব্যান্ড কোথায়? গীতা তখন বলতে লাগলো, আমার হাসব্যান্ড তো অসুস্থ, কি বলার বলুন। উনি আমার খুড়শ্বশুর, উনি ননদ আর ননদের স্বামী। তখন বলতে লাগলো, আপনাদেরকে বলে দিচ্ছি উনাকে কিন্তু খুব সাবধানে রাখবেন। যদি বাচ্চা এবং মাকে বাঁচাতে চান তাহলে আপনারা উনাকে কোনো রকম টেনশন দিবেন না। খুব সাবধানে রাখবেন। আমি কিন্তু বলে দিচ্ছি নেক্সট টাইম কিন্তু আর উনাকে বাঁচানো যাবে না। এই মুহূর্তে কিন্তু ইনি বেঁচে গিয়েছেন। এই কথা বলার সাথে, সাথে গীতা তখন বলতে লাগলো, আমি বলেছি না মেহেক আমার কোনো ক্ষতি হবে না। আমার যে আসছে সে কিন্তু জানে তার মা কতটা লড়াকু। ডাক্তার তখন বলতে লাগলো, শুনুন এসব কথা আর বললে হবে না। আপনার অবস্থাটা কিরকম সেটা আমরা রিপোর্ট দেখে বুঝতে পেরেছি। তাই আপনাকে বলছি এবার কিন্তু সাবধান। এদিকে পলয়ের সন্দেহ হতে থাকে গিনিকে। তখন বলতে লাগলো, গিনির পাশটা যতটা নোংরা, আর গিনি তার বোনের ক্ষতি করার জন্য সবসময় পিছনে লেগে থাকে। আমার মনে হচ্ছে এ এ এই কাজটার পিছনে গিনি। তখনই গীতা বলতে লাগলো, শোনো প্রমাণ ছাড়া তো কিচ্ছু হয় না। কোর্ট চায় প্রমাণ। প্রমাণ ছাড়া কিচ্ছু হবে না। যতক্ষণ না প্রমাণ আমরা হাতে পাচ্ছি ততক্ষণ কিছু হবে না। এদিকে গীতাকে নিয়ে বাড়ি ফিরে আসে। আর বাড়ি ফিরে এসে উম প্রচণ্ড রেগে যায় পলয়। পলয় রেগে বলতে লাগলো, সবটা হয়েছে তোমাদের জন্য। তোমাদের জন্য সবটা হয়েছে। তখন গিনি বলতে লাগলো, তোমরা ওকে কেন দোষারোপ করছো? ও কি গুন্ডা পাঠিয়েছে যে গীতাকে মারার জন্য? এই কথাটা বলতে তখন বলতে লাগলো, এই স্বস্তিক তুই বল। তোর বউর এমন একটা অবস্থা হয়েছে, সবটা হয়েছে তোদের জন্য। তখনই স্বস্তিক রেগে গিয়ে বলতে লাগলো, শুনুন আমি স্বস্তিক নই, আমি সঞ্জয়। আর আপনি সবসময় আমার স্ত্রীকে এভাবে অপমান করেন কেন? খবরদার আরেকবার যদি অপমান করেন। তখনই পলয় প্রচণ্ড রেগে যায়। রেগে গিয়ে কষিয়ে থাপ্পড় মারে স্বস্তিককে আর বলতে লাগলো, তুই সঞ্জয় তুই আমাকে চিনতে পারছিস? আমি তোর কাকাবাবু, ওরা তোর বোন। তুই চিনতে পারছিস না? তুই অগ্নিমজ্জিত মুখার্জির ছোট ছেলে। এরপরও কিছু বলার আছে? তখনই প্রচণ্ড রেগে যায় টিপটিপ। তখন বলতে লাগলো, এবার কিন্তু আমি কিন্তু আপনাদের নামে কমপ্লেন করব। এটা কিন্তু আপনাদের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখন এই কথাটা বলতে গিনি বলতে লাগলো, হ্যাঁ ওদের তো স্বভাব, ওরা সবসময় অন্যকে দোষারোপ করা ওদের স্বভাব। তো তুমি সেটা জানো না টিপ। ও না কিছুতে তোমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। তখনই হঠাৎ করে স্বস্তিক বলে উঠে, চলো টিপ আমরা এখান থেকে চলে যাবো। আমরা আর এখানে থাকবো না। আমরা এখানে আর থাকবো না। তখনই এই কথা শুনে গিনি বলতে লাগলো, একদম টিপ তুমি এখনো ভালো সময় আছে, তুমি এখনো ওকে নিয়ে এখান থেকে চলে যাও। এখান থেকে ওকে নিয়ে চলে যাও, না হলে না গীতা তোমাকে ছাড়বে না। ও এমন এক ধরনের মেয়ে, ও সবসময় মানুষের স্বামীকে কেড়ে নেওয়ার ধান্দায় থাকে। তখন গীতা বলতে লাগলো, ছি
ছি দিদি এই নোংরা কথা বলিস না গা ঘিন, ঘিন করে। পলয় তখন বলতে লাগলো, "এ স্বস্তিক তোর কি কিচ্ছু মনে পড়ছে না? তুই মনে করার চেষ্টা কর। আমি তোর কাকাবাবু গীতা তোর স্ত্রী। তুই মনে করার চেষ্টা কর।" তখনই একথা বলতে গীতা বলতে লাগলো, "ও শোনো ছোটকা তুমি কিচ্ছু বলো না। এভাবে জোর করে কিচ্ছু পাওয়া যায় না।" গিনি তখন বলতে লাগলো, "দেখো, দেখো এখন, এখন কিভাবে আবার কথার মধ্যে লেপ দিচ্ছে।" এই কথাটা বলতেই তখন গীতা বলতে লাগলো, "না, আমি কোনো কিচ্ছু বলছি না। আমি শুধু এই কথাটা জানাতে চাচ্ছি তোমরা এই বাড়ি ছেড়ে কোত্থাও যাবে না। আমি কিন্তু চাইলে এক নিমিষে প্রমাণ করে দিতে পারি ডিএনএ টেস্টের মাধ্যমে। আমার সন্তানের ডিএনএ টেস্ট করালে আমি প্রমাণ করে দিতে পারবো যে আমার সন্তানের বাবা ও। কিন্তু আমি সেটা করব না। টিপ তুমি ভয় পেও না। আমি সেটা করব না। আমি জানি আমার ভালোবাসা, আমার ভালোবাসায় ও একদিন আমার কাছে ফিরে আসবে। আর আমি জানি তুমি ওকে খুব ভালোবাসো। তাই আমি তোমাকে এভাবে হারিয়ে যেতে দেব না। বুঝতে পারছো?" তখন টিপ কোনো কথাই বলে না। এরপর বলতে লাগলো, "তোমরা ঘরে যাও। আমি আর বেশি কিছু বলব না। আমি যদি আদালতে প্রমাণ করতাম সেটা খুব আগে প্রমাণ করে দিতে পারতাম। কিন্তু আমি সেটা করছি না। আমি চাই আমার ভালোবাসা দিয়ে আমার স্বস্তিককে আমার কাছে ফিরিয়ে আনবো। আর স্বস্তিককে বাছাই করে নেবে তার জীবনসঙ্গীটা কে হবে। আর সেটাই আমি দেখব।" এই কথাটা বলতে থাকে। তারপরে গীতার আবারও প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায়। গীতা তখন বলতে লাগলো, "আমার অনেক কষ্ট হচ্ছে। ইলিন আমার অনেক কষ্ট হচ্ছে।" মেহেক তখন বলতে লাগলো, "গীতা বৌদি তোমার কি হয়েছে? তুমি এমনটা করছো কেন গীতা?" তখন বলতে লাগলো, "আমি বুঝতে পারছি না হঠাৎ করে আমার কেন এতটা কষ্ট হচ্ছে।" এদিকে গিনি হঠাৎ করে টিপকে বলতে লাগলো, "একটা মেয়ের জীবন না আরেকটা মেয়ে ধ্বংস করে দিতে পারে। তাই তোমাকে বলছি তুমি এখনো গীতাকে চেনো না। গীতা কি করতে পারবে তুমি আন্দাজও করতে পারবে না।" এই দেখে গীতার শরীরটা আবার অসুস্থ হয় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তখন বলতে লাগলো, "এক্ষুনি, এক্ষুনি ওকে অপারেশন করতে হবে। না হলে বাচ্চাকে বাঁচানো যাবে না।" তখন তড়িঘড়ি গীতাকে অপারেশন করে। আর গীতা একজন কন্যা সন্তানের জন্ম দেয়। এদিকে বাড়িতে সেই খবরটা পেয়ে অগ্নিজোৎ মুখার্জি খুবই খুশি হয়ে যায়। আর ছুটে যায় স্বস্তিকের কাছে আর গিয়ে বলতে লাগলো, "এই স্বস্তিক, স্বস্তিক তুই এখনো গীতার পাশে গিয়ে দাঁড়াবি না? তোর বাচ্চা হয়েছে, তোর মেয়ে হয়েছে। তুই তো চেয়েছিলি তোর একটা মেয়ে হোক আর সেটা গীতার মতো লড়াকু মেয়ে হোক। তুই যাবি না? তুই হাসপাতালে একবার গিয়ে দেখে আসবি না তোর মেয়েকে?" তখন স্বস্তিক বারবার মনে করার চেষ্টা করে কিন্তু কিছুই মনে করতে পারে না। তখনই টিপ বলতে লাগলো, "সঞ্জয় চলো ঘরে চলো। তোমাকে না কোথাও যেতে হবে না। চলো।" তখন বলতে লাগলো, "টিপ আমার মাথা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। তুমি আমার ওষুধটা দেবে?" এই বলে সঞ্জয়কে ওষুধ দিয়ে দেয়। এদিকে গীতার হাসপাতালে মেয়ে হয়েছে কিন্তু গীতার তখনও জ্ঞান ফিরে আসেনি। ডাক্তাররা অনেকটা ভয়ের মধ্যে আছে। অন্যদিকে মেহেক বলতে লাগলো, "গীতা বৌদি কি হবে সেটাই তো বুঝতে পারছি না।" এদিকে স্বস্তিক বারবার ছটফট করতে থাকে ঘরের মধ্যে। তখনই স্বস্তিক বলতে লাগলো, "টিপ, টিপ চলো আমরা বাচ্চাটাকে দেখে আসি। আমাদের এবারের বাচ্চা তো চলো আমরা দেখে আসি।" টিপ তখন বলতে লাগলো, "কি বলছো সঞ্জয়? তুমি বাচ্চাকে দেখতে যাবে?" সঞ্জয় তখনই স্বস্তিক বলতে লাগলো, "হ্যাঁ। চলো না একবার গিয়ে বাচ্চাটাকে দেখে আসি। আমার না কেমন মনটা ছটফট করছে।" তখনই টিপ বলতে লাগলো, "স্বস্তিক সঞ্জয় তুমি কি আমাকে ভুলে গেছো? তুমি কিন্তু আমাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছো। আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। তোমার সাথে আমার ৭ পাকে ঘুরে বিয়েটা হয়েছে। তারপর তুমি আমার কপালে সিঁদুর তুলে দিয়েছো। তুমি কি সবটা ভুলে গিয়েছো?" তখন স্বস্তিকও মনে করতে থাকে সেইসব ঘটনাগুলি। তখনই টিপ বলতে লাগলো, "শুনো, শুনো সঞ্জয় তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো কোনোদিন?" সঞ্জয় তখন বলতে লাগলো, "আরে না আমি বলছি তো।" তখন বলতে লাগলো, "তাহলে তাহলে তুমি কেন হাসপাতালে যেতে চাইছো বলো?" তখন বলতে লাগলো, "বাচ্চাটাকে দেখার জন্য।" এরপরে টিপকে নিয়ে সঞ্জয় হাসপাতালে চলে যায়। আর সেখানে গিয়ে গীতার সন্তানকে কোলে তুলে নিতে হঠাৎ করে আস্তে, আস্তে উম স্বস্তিকের স্মৃতি ফিরে আসে। আর স্বস্তিক তখন তার কন্যাকে কোলে নিয়ে বলতে লাগলো, "তুমি কে? তুমি কে টিপ?" টিপ তখন বলতে লাগলো, "কি বলছো? কি বলছো? তোমার মনে পড়েনি? তুমি তো আমাকে বিয়ে করেছিলে। তুমি মনে করে দেখো তুমি আমার মাথায় সিঁদুর তুলে দিয়েছিলে।" কিন্তু স্বস্তিকে তখন কিচ্ছু মনে পড়ে না। স্বস্তিক বলতে লাগলো, "এই তো আমার স্ত্রী গীতা আর আমার মেয়ে।" তখন বলতে লাগলো, "ডাক্তারবাবু গীতা কেমন আছে?" ডাক্তার তখন বলতে লাগলো, "গীতার এখনো আশঙ্কাজনক অবস্থায় আছে।" তো বন্ধুরা গীতা কি এবার বাঁচবে না মরে যাবে সেটাই তোমরা দেখতে পারবে আগামী পর্বে।